গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম। আজ আমরা শুনব স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমসের গল্প দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের হানিকারক। ডাকের চিঠিটা খুঁটিয়ে পড়ল হোমস, তারপর হেসে উঠল খুক খুক করে। শুকনোই হাসি ওর কাছে হা হা হাসির কাছাকাছি। টুক করে টোকা মেরে চিঠিখানা ছুড়ে দিল আমার দিকে, বলল, একাল আর সেকাল, বাস্তব আর দুর্বার কল্পনার অদ্ভুত জগাখিচুরির এইটাই বোধহয় চূড়ান্ত সীমা। ওয়াটসন, তোমার কি মনে হয়? আমি পড়লাম, 46 ওল্ড জুরি, 19 নভেম্বর। বিষয় ভ্যাম্পায়ার। মহাশয়, মিসিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসন আমাদের একজন মক্কেল। ভ্যাম্পায়ার সম্বন্ধে উনি খোঁজখবর করছেন আমাদের কাছে। যেহেতু আমরা কলকবজা নিয়ে কারবার করি, মিস্টার ফার্গুসনকে বলেছি আপনার সঙ্গে দেখা করতে। মার্টিল্ডা ব্রিক্সের কেসে আপনার সাফল্য আমরা ভুলিনি। আপনার বিশ্বস্ত EJC'র পক্ষে মরিস অ্যান্ড ডড। ওয়াটসন, স্মৃতিরোমন্থনের সুরে বলল হোমস, মার্টিল্ডা ব্রিক্স কিন্তু কোনো মহিলার নাম নয়, একটা জাহাজের নাম। সুমাত্রার দানব ইঁদুরের সঙ্গে জড়িত এই জাহাজের আশ্চর্য কাহিনী দুনিয়ার সামনে হাজির করার সময় এখনো হয়নি। কিন্তু ভ্যাম্পায়ার কি আমাদের আওতায় আসে? অবশ্য একেবারে নিষ্কর্মা হয়ে বসে থাকার চেয়ে কিছু একটা নিয়ে মাথাটাকে খেলানো মন্দ নয়। গ্রিম ভাইদের উপকথা নিয়ে শেষকালে তদন্ত করতে হবে, তা ভাবিনি। আচ্ছা, ভলিউমটা হাত বাড়িয়ে নামাও তো। ইংরেজি চিহ্নিত বিরাট আয়তনের নির্দেশিকা গ্রন্থটি নামিয়ে আনলাম তাক থেকে। এ গ্রন্থে আছে ওর সারা জীবনের সঞ্চিত বহু তথ্য এবং পুরনো মামলার বৃত্তান্ত। উচ্চ কণ্ঠে পড়ে গেল হোমস। গ্লোরিয়া স্কটের সমুদ্রযাত্রা খুবই বাজে তদন্ত। এ নিয়ে ফলাও করে একটা গল্প তুমি লিখেছিলে ওয়াটসন, অভিনন্দন জানাতে কিন্তু পারিনি। জালিয়াত ভিক্টর লিঞ্চ, বিষধর গিরগিটি গেলা, কেসটা সত্যি আশ্চর্য। সার্কাসবালা ভিক্টোরিয়া, ভ্যান্ডারবিল্ট আর এগম্যান, ভাইপার ভোগিস, হ্যামার স্মিথের বিষয়, এই তো খাসা নির্দেশিকাই বটে। এ বইকে টেক্কা মারতে তুমি পারবে না ওয়াটসন, যত পুরনো হচ্ছে তত দাম বাড়ছে। আচ্ছা শোনো, হাঙ্গেরিতে ভ্যাম্পায়ারের উৎপাত, এই দেখো আবার ট্রান্সিলভানিয়ায় ভ্যাম্পায়ারের দৌরত্ব। সাগ্রহে পাতা উল্টে পড়ে গেল হোমস। কিছুক্ষণ পরেই অবশ্য নিরাশ হয়ে দমাস করে নামিয়ে রাখল প্রকাণ্ড কেতাবখানা। রাবিশ! হৃৎপিণ্ডে কাঠের গোঁজ ঠুকে যাদের কফিনে ঠেকিয়ে রাখতে হয়, তাদের সঙ্গে আমার আবার কারবার কিসের? রাবিশ! পাগলামির একটা সীমা আছে। ভ্যাম্পায়ার মানেই যে কেবল জ্যান্ত মরা তা তো নয়, জলজ্যান্ত মানুষরাও তো রক্ত শুষে খায়। আমি তো জানি যৌবনকে টিকিয়ে রাখার জন্য এককালে কম বয়সীদের রক্ত পান করা হতো। সেরকম কিংবদন্তি এ বইতেও আছে ওয়াটসন, কিন্তু তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার আছে কি? আমরা নিরেট বাস্তব নিয়ে দিব্যি খাড়া আছি, ভূত প্রেতকে কাছে ঘেঁষতে দেব না। মিস্টার ফার্গুসনের এই কেস নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই চিঠিখানা বোধ হয় উনিই লিখেছেন। দেখা যাক কিসের উদ্বেগে মরছেন ছটফটিয়ে। প্রথম চিঠি নিয়ে তন্ময় হয়েছিল বলেই আরেকখানা লম্বা লেফাফার দিকে এতক্ষণ নজর দেয়নি হোমস। এবার তুলে নিল, পড়তে শুরু করল পরম কৌতুকে। কিন্তু কিছুক্ষণ পরেই মুখের পরতে পরতে জাগ্রত হল অপরিসীম আগ্রহ আর কৌতূহল। পড়া শেষ করে দু আঙুলে চিঠিখানা ঝুলিয়ে ধ্যানস্থ হয়ে রইল কিছুক্ষণ।
তারপরই যেন ঘুম থেকে ধর্মড়িয়ে জেগে উঠে বললে, চিজম্যানস ল্যাম্বারলি। ল্যাম্বারলি জায়গাটা কোথায় ওয়াটসন? সাসেক্স, হর্সম্যানের দক্ষিণে। খুব দূরে নয় তাহলে। আচ্ছা, চিজম্যানস কোথায়? কয়েকশো বছর আগে ওই নামে যিনি ওখানে এক গাদা বাড়িঘর তৈরি করে গিয়েছিলেন, তার নামেই জায়গাটার নাম হয়েছে চিজম্যানস। বাড়িগুলো এখনো আছে, আমি চিনি। ঠিক বলেছ। খুব একটা আগ্রহ না দেখিয়ে বলল হোমস। আসলে নিজে যে খবর জানে না তা চট করে জেনে নিয়ে মগজের ভাঁড়ারে জমিয়ে রেখে খবরদাতাকে খুব একটা আমল না দেওয়া ওর একটা স্বভাব। চিজম্যানস আর ল্যাম্বার্লি সম্পর্কে পরে আরও খবর সংগ্রহ করা যাবে ক্ষণ। চিঠিখানা রবার্ট ফার্গুসনই লিখেছেন। উনি তো বলছেন চেনেন তোমাকে। আমাকে? পড়েই দেখো। পড়লাম চিঠিটা। প্রিয় মিস্টার হোমস, আমার উকিল আপনার সঙ্গে আমাকে দেখা করতে সুপারিশ করেছেন। বিষয়টা অসাধারণ, আলোচনা করাটাও মুশকিলের ব্যাপার। আমার এক বন্ধুর হয়ে এ চিঠি আমি লিখছি। সমস্যাটা তাঁরই। বছর 5 আগে ইনি এক পেরুভিয়ান মহিলাকে বিয়ে করেন। ভদ্রমহিলার বাবা একজন পেরুভিয়ান কারবারি। আলাপ হয়েছিল নাইট্রেট আমদানি করার সময়। ভদ্রমহিলা ডাকসাইটে সুন্দরী, কিন্তু ভিন দেশের ভিন্নধর্মী মেয়ে বলেই স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান গড়ে উঠেছে এই বছরে। ভদ্রলোকও এখন পস্তাচ্ছেন। ভালোবাসায় বলাই বাহুল্য একটু ভাটা পড়েছে। মহিলাটি কিন্তু প্রকৃতই পতিভক্ত, অথচ তার চরিত্রের কয়েকটা দিক স্বামীর কাছে অনাবিষ্কৃত থেকে যাওয়ার ফলে ভদ্রলোকের মনোবেদনা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এবার যে বিষয় নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই তাই নিয়ে বসা যাক। এ চিঠি শুধু একটু সূচনা। পড়বার পর আপনি চিন্তা করবেন কেসটা নেবেন কি নেবেন না। ভদ্রমহিলা খুবই নরম স্বভাবা, মিষ্টি মনের মেয়ে, অথচ এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলছেন যা তাঁর চরিত্রের ঠিক উল্টো। ভদ্রলোক বিয়ে করেছেন 2 বার। প্রথম পক্ষের এক ছেলে বর্তমান। 15 বছর বয়স ছেলেটার। দেখলেই ভালোবাসতে ইচ্ছে হয়, এত মিষ্টি স্বভাব। ছেলেবেলায় একটা দুর্ঘটনার ফলে একটু জখম হয়েছিল। দুবার এই ছেলের উপর চড়াও হয়েছিলেন সৎমা। একবার লাঠি দিয়ে এমন পিটিয়েছিলেন যে হাতে কালশিটে পড়ে যায়। নিজের বছরখানেক বয়সের ছেলের সঙ্গে ভদ্রমহিলা যে কাণ্ড করেছেন সে তুলনায় সৎ ছেলের ওপর হামলাবাজি কিছুই নয়। মাসখানেক আগে একবার মিনিট কয়েকের জন্যে শিশুটিকে একলা রেখে যায় ধাইমা। সেই সময় যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে ছেলেটা। শুনে দৌড়ে যায় নার্স। গিয়ে দেখে ভদ্রমহিলা যেন নিজের ছেলের উপর ঝুঁকে ঘাড়ে কামড় বসাচ্ছে। ঘাড়ে একটা ছোট্ট ক্ষতও দেখা গেল। দরদর করে রক্ত পড়ছে ক্ষত দিয়ে। ভীষণ ঘাবড়ে গিয়ে ছেলের বাবাকে ঘটনাটা বলতে গিয়েছিল নার্স, কিন্তু কাকুতি মিনতি করে তাকে আটকান ছেলের মা। এমনকি মুখ বন্ধ রাখার জন্যে করকরে 5টা পাউন্ড ঘুষ পর্যন্ত দেন। ব্যাপারটা সেইখানেই ধামাচাপা পড়ে। ভদ্রমহিলাও বলেননি কেন এমন করে কামড়াচ্ছিলেন নিজের ছেলেকে। নার্স কিন্তু ভুলতে পারল না ভয়ঙ্কর সেই দৃশ্য। চোখে চোখে রাখল ছেলেকে। স্পষ্ট বুঝল ছেলের মাও যেন চোখে চোখে রাখছে নার্সকে। তার একটু সরে যাওয়ার আর ছেলেকে নিরিবিলিতে একলা পাওয়ার সুযোগ খুঁজছে। দিনরাত নার্স আগলে রইল ছেলে। দিনরাত ছেলের মা খর নজরে রাখল নার্সকে। যেন মেষশাবককে একলা পাওয়ার তালে ঘুরছে ক্ষুধার্ত নেকড়ে। উপমাটা অবিশ্বাস্য, কিন্তু হেসে উড়িয়ে দেবেন না। একটি শিশুর জীবন আরেকজন ভদ্রলোকের মানসিক সুস্থতা নির্ভর করছে এর উপর। তারপর এলো সেই ভয়ানক দিনটি যেদিন স্বামীর কাছে কোনো ব্যাপারই আর গোপন করা গেল না। স্নায়ুর ওপর দিবানিশি এই নিপীড়ন নার্স আর সহ্য করতে পারল না, ভেঙে পড়ল। মুক্ত কণ্ঠে সব স্বীকার করল ছেলের বাবার কাছে। শুনে বিশ্বাস করলেন না ভদ্রলোক, যেমন করছেন না আপনি। সৎ ছেলের ওপর হামলাবাজি করা ছাড়া ভদ্রমহিলার মিষ্টি চরিত্রে কোনো রকম কদর্যতা এবং পৈশাচিকতা কল্পনাও করা যায় না।
মণিবাণী সম্পর্কে এইসব কুৎসার জন্যে নার্সকে যেই ধমকাতে শুরু করেছেন ভদ্রলোক, ঠিক সেই সময়ে তীব্র যন্ত্রণায় কোকিয়ে কেঁদে উঠল শিশুপুত্র। নার্সারিতে দৌড়ে গেলেন দুজনে। মিস্টার হোমস, কল্পনা করুন ভদ্রলোকের তখনকার মনের অবস্থা যখন তিনি সচক্ষে দেখলেন ছোট্ট খাটের পাশে হেঁট হয়ে বসে নিজের ছেলের ঘাড় কামড়ে রয়েছেন তাঁরই স্ত্রী। দেখলেন রক্তে মাখামাখি হয়ে রয়েছে ছেলের ঘাড় আর বিছানার চাদর। বিষম আতঙ্কে বিকট চেঁচিয়ে উঠে স্ত্রীর মুখ চেপে ধরে আলোর দিকে ঘুরিয়ে দিতেই দেখলেন রক্ত লেপে রয়েছে দুই ঠোঁটে। না, কোনো সন্দেহই নেই আর, নিজের ছেলের রক্তপান করছিলেন ভদ্রমহিলা। এই ব্যাপার। ভদ্রমহিলা এখন নিজের ঘরে অন্তরীণ। কেন এমন করতে গেলেন তা বলেননি। ভদ্রলোকও উন্মত্ত প্রায়। ভ্যাম্পায়ার সম্পর্কে কিছুই তিনি জানেন না, আমিও জানি না। আগে ভাবতাম এসব বিদেশি গাল গল্প, এখন তো দেখছি খাস ইংল্যান্ডের মাটিতেই এই কাণ্ড ঘটছে। বিষয়টা নিয়ে সাক্ষাতে আলোচনা করতে চাই। আপনার অসামান্য ক্ষমতা যদি প্রয়োগ করতে চান, বিকৃত বুদ্ধি এক ভদ্রলোকের উপকার করতে চান, দয়া করে ফার্গুসন্স ল্যাম্বারলি এই ঠিকানায় টেলিগ্রাম করে দিন। 10টার মধ্যেই আপনার ঘরে পৌঁছে যাব। আপনার বিশ্বস্ত রবার্ট ফার্গুসন। পুনশ্চ আপনার বন্ধু ওয়াটসন ব্ল্যাকহিথে যখন রাগবি খেলতেন, আমি তখন রিচমন্ডের তরফে 3/4 ছিলাম। ব্যক্তিগত পরিচয় হিসেবে শুধু এইটুকুই বলা যায়। চিঠি রেখে বললাম, চিনি বই কি, বব ফার্গুসন। রিচমন্ডে অমন দুধে 3/4 আর ছিল না। দিলদরিয়া মানুষ, বন্ধুর সমস্যায় এত উদ্বেগ ওকেই মানায়। চিন্তাকুটির ললাটে আমার দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে হোমস বললে, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে ওয়াটসন। টেলিগ্রামটা লিখে ফেলো। সানন্দে গ্রহণ করব আপনার কেস। আপনার কেস? তা নয়তো কি? আমাদের এই এজেন্সি যে দুর্বল মনাদের জন্য নয়, প্রথমেই তা সমঝে দেওয়া দরকার। এ কেস তার নিজের। ফার্গুসন এলো ঠিক 10টার সময়। এককালের সেই বিরাটকায় খেলোয়াড়ি চেহারা আর নেই, ধসে গেছে। চুল পাতলা হয়ে এসেছে, কাঁধ গোল হয়ে ঝুলে পড়েছে। এককালের দুর্দান্ত খেলোয়াড়দের এই চেহারা দেখলে কষ্ট হয়। আমার তো মনে হলো আমাকে দেখেও একই ভাবের উদয় হলো ফার্গুসনের মনের মধ্যে। বলেও ফেলল আগের মতোই গম্ভীর ভরাট আন্তরিক গলায়, হ্যালো ওয়াটসন। ওল্ড ডিয়ার পার্কে দড়ির ওপর দিয়ে ভিড়ের মধ্যে যে ওয়াটসনকে ছুঁড়ে দিয়েছিলাম, দেখছি সে ওয়াটসন তুমি আর নও। আমিও পাল্টেছি, বিশেষ করে গত 2-3 দিনের মধ্যে হঠাৎ বয়সটা খানিকটা বাড়িয়ে ফেলেছি। মিস্টার হোমস, আপনার চিঠি পড়ে বুঝলাম কেসটা যে আমারই তা আপনি ধরে ফেলেছেন। সোজাসুজি কথা বলাই ভালো, বলল হোমস। কথাটা ঠিক, কিন্তু কি জানেন, আমি যে কি করব তাই ভেবে পাচ্ছি না। আমার স্ত্রী আমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। তাকে যেমন আগলাতে চাই, বাচ্চা দুটোকেও তেমনই আগলাতে চাই। বলুন, এ পরিস্থিতিতে কি করা উচিত আমার? কি মনে হয় আপনার? মাথার রোগ, পাগলামি, রক্তের দোষ? এরকম কেস আগে হাতে কখনো পেয়েছেন? বলুন মিস্টার হোমস, বলুন আমাকে, গাইড করুন, পরামর্শ দিন। আমার মাথার একদম ঠিক নেই। আগে বসুন, যা বলি তার সোজা জবাব দিন। বুদ্ধিশুদ্ধি আমারও গুলিয়ে গেছে। প্রথমে বলুন, স্ত্রী কি এখনো ছেলেদের কাছে আছে? ভয়ঙ্কর সেই দৃশ্য সচক্ষে দেখবার পর পাগলের মতো তাকে বারবার জিজ্ঞেস করেছি এই কাজ সে কেন করতে গেল, কেন কেন। ফ্যালফ্যাল করে আমার মুখের দিকে কীরকমভাবে যেন চেয়ে রইল সে, একটা কথারও জবাব দিল না। সে যে আমাকে বড় ভালোবাসে মিস্টার হোমস, সমস্ত অন্তর দিয়ে উন্মাদিনীর মতোই ভালোবাসে। তারপরেই ছুটে চলে গেল নিজের ঘরে, খিল তুলে দিল ভেতর থেকে। আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে চাইছে না আর। ওর বাপের বাড়ির একজন ঝি আছে, ডলোরেস তার নাম। ঝি না বলে বান্ধবী বলা উচিত। খাবার দাবার সেই ভেতরে নিয়ে যায়।
যাক, ছেলে দুটো তাহলে বিপদের মধ্যে আর নেই। নার্স মিসেস ম্যাসন দিব্যি গেলে বলেছে বাচ্চাকে 1 সেকেন্ডের জন্যও তার চোখের আড়াল করবে না। অস্বস্তি হচ্ছে কেবল জ্যাকের জন্য, আমার বড় ছেলে। এর আগে দুবার তাকে মারধর করেছে আমার স্ত্রী। জখম তো করেনি? না, কিন্তু নিষ্ঠুরভাবে মেরেছে। বেচারা এমনিতেই পঙ্গু, শিরদাঁড়া বেঁকে গিয়েছে ছেলেবেলায় পড়ে যাওয়ার পর থেকে। দেখলে মায়া হয়। মনটা বড় ভালো, প্রাণে স্নেহ মমতা ভালোবাসা আছে। বলতে বলতে কোমল হয়ে এলো ফার্গুসনের বিরাট কাঠামো। ফার্গুসনের লেখা গতকালের চিঠিটা পড়তে পড়তে হোমস বললে, বাড়িতে আর কে কে আছে? 2 জন চাকর, মাইকেল আমার সহিস বাড়িতেই ঘুমোয়। আমার স্ত্রী, আমি, বড় ছেলে জ্যাক, বাচ্চাটা, ডলোরেস আর মিসেস ম্যাসন। আর কেউ নেই। বিয়ের সময় স্ত্রী সম্বন্ধে সব খবর নিশ্চয়ই জানা ছিল না? কয়েক হপ্তাহ আলাপের পর বিয়ে হয়েছিল। ডলোরেস কতদিন আছে ওর সঙ্গে? বেশ কয়েক বছর। তার মানে স্ত্রী চরিত্র আপনি যা জানেন তার চাইতে বেশি জানেন ডলোরেস। তা বলতে পারেন। কি যেন লিখে নিল হোমস। বললে, তদন্ত এখানে বসে হবে না, আপনার বাড়ি যেতে হবে। উঠব অবশ্য সরাইখানায়। ফার্গুসন যেন হাঁপ ছেড়ে বাঁচল। দুটোই একটা ট্রেন আছে ভিক্টোরিয়ায়। তাতেই যাব। হাতে এখন একদম কাজ নেই। ওয়াটসনও আসবে। তার আগে 2-1 প্রশ্ন। ভদ্রমহিলা দুটো ছেলের ওপরেই চড়াও হয়েছেন? হ্যাঁ। কিন্তু ধরনটা 2 রকমের। জ্যাককে উনি মেরেছেন। হ্যাঁ, একবার লাঠি দিয়ে, আরেকবার শুধু হাতে, অত্যন্ত নিষ্ঠুরভাবে। কেন মেরেছিলেন বলেছিলেন? না, শুধু বলেছে জ্যাককে সে মনে প্রাণে ঘৃণা করে, 2 চোখে দেখতে পারে না। একবার নয়, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে একই কথা। সৎমারা ওই রকমই বলে বহু ক্ষেত্রে। ঈর্ষার ব্যাপার। আপনার স্ত্রীর স্বভাবেও কি ঈর্ষার আগুন আছে? প্রচণ্ডভাবে আছে। গরমের দেশে জন্মালে যা হয় আর কি। জ্যাকের বয়স যখন 15, মাথাও নিশ্চয়ই সাফ। বিশেষ করে শারীরিক বিকৃতি থাকার ফলে আর 5টা সুস্থ ছেলের চেয়ে মগজের বুদ্ধি একটু বেশি হয়েছে বলা যেতে পারে। কেন অমন মারা হয়েছে তাকে, সে কি বলেছে? বলেছে স্রেফ অকারণে নাকি মেরেছে সৎমা। স্নেহের সম্পর্ক নিশ্চয়ই এককালে ছিল দুজনের মধ্যে। কোনো কালেই ছিল না। কিন্তু আপনি যে বললেন ছেলেটার প্রাণে স্নেহ মমতা ভালোবাসা আছে। এরকম পিতৃভক্ত ছেলে দুটি আর হয় না। আমার জীবনই তার জীবন। আমার কথায় আমার কাজে ডুবে থাকে অষ্টপ্রহর। হোমস আবার কি যেন লিখে নিল। কিছুক্ষণ চুপ করে বসে রইল। দ্বিতীয় বিয়ের আগে আপনি আর জ্যাক খুব কাছাকাছি ছিলেন, প্রাণের বন্ধু বলতে পারেন, তাই তো? খুবই। যার মনে এত স্নেহ মমতা ভালোবাসা, মরামায়ের স্মৃতিও নিশ্চয়ই তার মনে খুব উজ্জ্বল। খুবই। ইন্টারেস্টিং ছেলে। আর একটা প্রশ্ন, বাচ্চা আর জ্যাকের উপর কি একই সময় চড়াও হতে দেখা গেছে আপনার স্ত্রীকে? প্রথমবারে তাই। যেন খুন চেপেছিল স্ত্রীর মাথায়। একই সঙ্গে দুধের বাচ্চা আর জ্যাকের উপর ঝাল ঝেড়েছে। দ্বিতীয়বারে মার খেয়ে মরেছে কেবল জ্যাক। বাচ্চা নিরাপদেই ছিল, বলেছে মিসেস ম্যাসন। তাহলে তো আরও জট পাকিয়ে গেল ব্যাপারটা। বুঝলাম না মিস্টার হোমস। এখন বুঝবেন না। থিওরির পর থিওরি খাড়া করে যাওয়া আমার মেথড। তার আগে মুখ খুলি না, এবং সেটাই আমার বদ অভ্যাস। আপনার বন্ধু আমার সম্বন্ধে খুব বাড়িয়ে গল্প টল্প লেখে। তবে কি জানেন, আপনার এই কেস খুব একটা দুর্ঘট নয়, মীমাংসা করা যাবে। যাই হোক, বেলা 2টোয় ভিক্টোরিয়ায় দেখা পাবেন আমাদের। নভেম্বরের কুয়াশাচ্ছন্ন বিষণ্ণ সন্ধ্যায়
ল্যাম্বারলি এসে পৌঁছলাম আমরা। সঙ্গের জিনিসপত্র সরাইখানায় রেখে সাসেক্সের কাদামাটি মাখা দীর্ঘ গলিপথ বেয়ে এসে দাঁড়ালাম অতি পুরাতন নিভৃত একটা খামার বাড়ির সামনে। বিরাট বাড়ি, মাঝের অংশ অতিশয় প্রাচীন, ধারের দিক অতিশয় আধুনিক। বেজায় উঁচু টিউডার চিমনি, ছাতলা পড়া হরসম টালিছাওয়া ছাদ দেখবার মতো। চৌকাঠ ক্ষয়ে গেছে বহু বছর ধরে বহু মানুষের আনাগোনায়। প্রথম যিনি এ বাড়ি বানিয়েছেন তার নাম লেখা রয়েছে সেকালের টালিতে। বাড়ির ভেতরে কড়িকাঠগুলো ভারী ওককাঠের, মেঝে ক্ষয়ে গর্ত গর্ত হয়ে গেছে। পরপর বাড়ির চারদিক থেকে যেন বয়স আর জরার গন্ধ নাকে ভেসে আসছে। মাঝের একটা প্রকাণ্ড ঘরে আমাদের নিয়ে গেল ফার্গুসন। অতিশয় মান্ধাতার আমলের ফায়ারপ্লেসে কাঠের গুঁড়ি জ্বলছে দাউ দাউ করে। আগুনের পেছনে লোহার চাদরে লেখা সালটা 1670। বিভিন্ন সময় আর বিভিন্ন দেশের সমন্বয় ঘটেছে ঘরখানার মধ্যে। দেওয়ালের তলার দিকে কাঠের প্যানেল সপ্তদশ শতাব্দীতে নির্মিত, কিন্তু আধুনিক জল রঙে চিত্রিত। কাঠের তক্তার উপর দিকে হলদে পলেস্তারার উপর ঝুলছে সারি সারি দক্ষিণ আমেরিকার অস্ত্রশস্ত্র আর বাসনপত্র। ফার্গুসনের পেরুভিয়ান বউ নিশ্চয়ই বাপের বাড়ি থেকে এনে টাঙিয়ে রেখেছে দেওয়ালে। দেখেই জাগ্রত হলো হোমসের কৌতূহল। দেওয়ালের সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো প্রত্যেকটা অস্ত্র। ঘুরে দাঁড়ালো চোখের মধ্যে একরাশ চিন্তা নিয়ে। পরক্ষণেই বলল সবিস্ময়ে, আরে আরে, এ আবার কি? এক কোণে ঝুড়ির মধ্যে শুয়েছিল একটা স্প্যানিয়েল কুকুর। এখন বেরিয়ে এলো বাইরে, খুঁড়িয়ে খুঁড়িয়ে পেছনের পা টেনে মেঝের ওপর ল্যাজ ঝুলিয়ে অতি কষ্টে এগিয়ে এসে হাত চাটতে লাগলো ফার্গুসনের। কি হলো মিস্টার হোমস? কুকুরটার এমন দশা হলো কি করে? সেটাও একটা সমস্যা। পশুর ডাক্তাররাও বুঝতে পারছে না। একরকমের পক্ষাঘাত, শিরদাঁড়ার মেনিনজাইটিস। তবে আগের চাইতে ভালো আছে, সেরে উঠবে দুদিনেই। না রে কার্লো? কার্লোর ঝুলে পড়া ল্যাজের মধ্য দিয়ে যেন একটা শিহরণ বয়ে গেল। তাকে নিয়েই যে আমাদের আলোচনা হচ্ছে বুঝতে পেরে কিরকম যেন করুণ চোখে পর্যায়ক্রমে দেখতে লাগলো আমাদের। রোগটা কি হয়েছে? রোগটা কি হঠাৎ হয়েছে? রাতারাতি। কদিন আগে? মাস চারেক আগে। খুবই আশ্চর্য, খুবই ইঙ্গিতপূর্ণ। কি বলতে চান মিস্টার হোমস? ঠিক যেরকমটা ভেবেছি দেখছি তার সবই মিলে যাচ্ছে। ভগবানের দোহাই মিস্টার হোমস, কি ভেবেছেন দয়া করে বলুন। আপনার কাছে এটা বুদ্ধির ব্যায়াম হতে পারে, আমার কাছে জীবন মরণের খেলা। আমার স্ত্রী ভাবি খুনি, আমার ছেলের প্রাণ যেতে বসেছে। আমার সঙ্গে অন্তত খেলা করবেন না? রাগবি 3/4 অত বড় দেহখানা থরথরিয়ে কাঁপতে লাগলো বিষম উত্তেজনায়। বাহু স্পর্শ করে আশ্বস্ত করে হোমস বললে, এই মুহূর্তে কিছুই বলবো না, তবে সমাধানটা আপনার পক্ষে বেদনাদায়ক হবে, এইটুকুই শুধু শুনে রাখুন। একটু বসুন, স্ত্রীর খোঁজটা নিয়ে আসি। ফার্গুসন বেরিয়ে যেতেই ফের দেওয়ালের সামনে গিয়ে তন্ময় হয়ে অস্ত্রশস্ত্র নিরীক্ষণ করতে লাগলো হোমস। একটু পরেই ফিরে এলো ফার্গুসন। মুখ দেখে বুঝলাম অবস্থার তিলমাত্র উন্নতি ঘটেনি। পেছন পেছন এলো ছিপছিপে লম্বা চেহারার বাদামি মুখ একটি মেয়ে। ডলোরেস, মিসেস ফার্গুসনকে চা দাও, বলল ফার্গুসন। বিতৃষ্ণ জল জলে চোখে মনিবের দিকে তাকিয়ে ডলোরেস বললে দক্ষিণ আমেরিকার উচ্চারণে, ওর শরীর খুব খারাপ, কিছু খাচ্ছেন না, ডাক্তার ডাকতে বলছেন, আমার বড় ভয় হচ্ছে। সব প্রশ্ন চোখে আমার দিকে ফার্গুসন তাকাতেই আমি বললাম, আমি গিয়ে দেখে আসতে পারি। ডলোরেস, মিসেস ফার্গুসন ডাক্তার ওয়াটসনকে ঢুকতে দেবেন তো? দেবেন দেবেন, জিজ্ঞেস করার দরকার নেই, আসুন আমার সঙ্গে। চলো। আবেগকম্পিত ডলোরেসের পেছন পেছন অনেক সিঁড়ি, অনেক গলিপথ পেরিয়ে লোহার চাদর দিয়ে মজবুত করা প্রকাণ্ড একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে বুঝলাম গায়ের জোরে এ দরজা ভেঙে বউয়ের সঙ্গে দেখা করার ক্ষমতা ফার্গুসনের হবে না।
চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল ডলোরেস, পেছনে আমি। সঙ্গে সঙ্গে খিল তুলে দেওয়া হলো দরজায়। শয্যায় শুয়ে এক মহিলা। দেখেই বুঝলাম দারুণ জ্বরে প্রায় বেহুঁশ। আমার পায়ের আওয়াজ পেতেই জ্বরের ঘোরে অর্ধেক উঠে সভয়ে তাকালেন। বড় বড় সুন্দর দুটি চোখে অসীম আতঙ্ক ঘনিয়ে উঠল। আমাকে দেখে আশ্বস্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে ফের এলিয়ে পড়লেন বালিশে। নাড়ি দেখলাম, জ্বর হয়েছে ঠিকই, তবে আমার মনে হলো কারণটা মানসিক, নিদারুণ স্নায়বিক উত্তেজনা। দিন দুই হলো এইভাবে শুয়ে আছেন, বাঁচবেন তো? ভয়ে বিকৃত শোনালো ডলোরেসের গলা। আরক্ত সুন্দর মুখ আমার দিকে ফিরিয়ে ভদ্রমহিলা বললেন, আমার স্বামী কোথায়? নিচে, আপনার সঙ্গে দেখা করতে চান। দেখা করব না, কখনোই করব না। বলতে বলতে যেন প্রলাপ বকুনি আরম্ভ করে দিলেন। পিশাচ, পিশাচ, শয়তান কোথাকার! আমাকে বলুন, আমি কি করতে পারি? কিচ্ছু করতে পারবেন না, কেউ পারবে না। সব শেষ, সব শেষ। আমার যা খুশি করব, সব শেষ। ভদ্রমহিলা নিশ্চয়ই কোনো বিচিত্র বিভ্রান্তিতে ভুগছেন। সজ্জন বব ফার্গুসনকে নরপিশাচ বা শয়তানের ভূমিকায় কল্পনাও করতে পারলাম না। বললাম, ম্যাডাম, জীবন দিয়ে আপনার স্বামী আপনাকে ভালোবাসেন। এ ঘটনায় তিনি গভীর শোক পেয়েছেন। আবার সেই জ্বালাময় চোখে আমার দিকে তাকালেন ভদ্রমহিলা, বললেন, হ্যাঁ বাসে, আমিও কি বাসি না? ভালোবাসায় ভরা তার বুক ঘা মেরে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চাইতে নিজেকে তিল তিল করে মেরে ফেলার মতো ভালো কি আমি বাসি না? আমার এই ভালোবাসার পরেও সে কি না ওইভাবে আমার সম্পর্কে কথা বলতে পারে? বড় দুঃখ পেয়েছে, বুঝতে পারেনি। বুঝতে পারেনি ঠিকই, কিন্তু বিশ্বাস তো করা উচিত ছিল। দেখাও করবেন না? না না, যেসব কথাও বলেছে, যে চোখে তাকিয়েছে, কোনো দিনই তা ভুলব না, দেখাও করব না। আপনি যান, কিছুই করতে পারবেন না আমার জন্যে। শুধু একটা কথা বলবেন, আমার ছেলেকে আমি চাই। আমার দাবি আছে বলেই চাই, এছাড়া আর কোনো কথা তার সঙ্গে আমার নেই। বলে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে নিয়ে শুলেন ভদ্রমহিলা, আর একটা কথাও বললেন না। নিচের তলায় এসে বললাম সব। বিষম উৎকণ্ঠায় শুনল ফার্গুসন। বলল, ছেলেকে পাঠানো কি যায়? ওর ভেতরে এখন কোন প্রবৃত্তি মাথাচাড়া দিয়েছে কেউ তা জানে না। রক্তমাখা ঠোঁটে যেভাবে উঠে দাঁড়িয়েছিল বাচ্চার পাশ থেকে, আমি তা ভুলিনি, ভোলা যায় না। মিসেস ম্যাসনের কাছে ছেলে যেমন আছে থাকবে। মান্ধাতার আমলের এ বাড়িতে অত্যাধুনিক বস্তু দেখলাম একটি। স্মার্ট চেহারার ফিটফাট একজন পরিচারিকা চা নিয়ে ঘরে ঢুকল। চা দিচ্ছে সবাইকে। এমন সময় আবির্ভাব ঘটল বছর 15 বয়সের হালকা নীল চোখ এক কিশোরের। চুল সুন্দর, মুখশ্রী পাণ্ডুর। ফার্গুসনকে দেখেই আবেগ আর আনন্দের রোশনাই জ্বলে উঠল আশ্চর্য সুন্দর সেই চোখে। দৌড়ে এসে আদরিনী মেয়ের মতো বাপের গলা জড়িয়ে ধরে বললে, ড্যাডি, কখন এলে? অপ্রস্তুত হয়ে আস্তে আস্তে নিজেকে আলিঙ্গন মুক্ত করে নিল ফার্গুসন। সোনালি সিল্কের মতো হালকা চুলে হাত বুলোতে বুলোতে বলল পরম স্নেহে, মিস্টার হোমস আর ডক্টর ওয়াটসনও এসেছেন। ডিটেকটিভ মিস্টার হোমস? হ্যাঁ। অন্তর্ভেদী চোখে আমাদের দেখল কিশোর। গভীর সেই চাউনির মধ্যে বিদ্বেষের ভাবটাই যেন বেশি। হোমস বললে, আপনার ছোট ছেলের সঙ্গে এবার আলাপ করা দরকার। ফার্গুসন বললে, জ্যাক, মিসেস ম্যাসনকে বলো বাচ্চাটাকে নিয়ে এখানে আসতে। বেরিয়ে গেল জ্যাক। আমার সার্জিক্যাল অভিজ্ঞতায় বুঝলাম ছেলেটি কেঁপে কেঁপে হাঁটছে মেরুদণ্ডের বিকৃতির জন্য। ফিরে এলো একটু পরেই, পেছনে দীর্ঘকায়া আঁটোসাঁটো চেহারার এক স্ত্রীলোক, কোলে ভারী সুন্দর এক শিশু, কালো চোখ, সোনালি চুল, স্যাক্সন আর ল্যাটিনের অপূর্ব সমন্বয়। ফার্গুসন কোলে নিয়ে আদর করতে লাগলো বাচ্চাকে।
গভীর স্নেহ ফুটে উঠল চোখে মুখে। দেব শিশুর গলার মতো পেলব গলায় ছোট্ট একটা লাল টকটকে ক্ষতর দিকে তাকিয়ে বললে আপন মনে, এমন বাচ্চাকেও জখম করতে প্রাণ চায়। ঠিক এই সময় হোমসের উপর চোখ পড়ায় দেখলাম বিচিত্র তন্ময়তা জাগ্রত হয়েছে তার ভাবভঙ্গিতে। পুরনো হাতির দাঁত খুদে তৈরি করা মুখের মতো স্থির হয়ে উঠেছে মুখভাব। যে চোখ একটু আগেই ন্যস্ত ছিল বাপ ব্যাটার ওপর, এখন তা দূর বিস্তৃত, ঘরের অন্যদিকে কি যেন দেখছে অপরিসীম কৌতূহল নিয়ে। ঔৎসুক্যের কারণ আবিষ্কারের জন্য দৃষ্টি অনুসরণ করে মনে হলো যেন জানলার মধ্য দিয়ে বাইরের বিষাদ মলিন কুয়াশা ভেজা বাগান দেখছে তন্ময় হয়ে। খড়খড়ি অর্ধেক নামানো, বাইরের দৃশ্য পুরো দেখা যাচ্ছে না, তবুও কিন্তু সেই আধবন্ধ কাচের জানলার দিকেই ধ্যানস্থ চোখে তাকিয়ে আছে শার্লক হোমস। হেসে উঠল পরের মুহূর্তেই। দৃষ্টি ফিরে এলো বাচ্চার ওপর, মোলায়েম ঘাড়ের ওপর ছোট্ট কুঁচকানো ক্ষতচিহ্নটার দিকে চেয়ে রইল নির্নিমেষে। সযত্নে পরীক্ষা করল দাগটা, কথা বলল না। তারপর ফুলো ফুলো নধর মুঠো দুটো ধরে অল্প নেড়ে দিয়ে বললে, গুড বাই লিটল ম্যান। জীবনটাকে শুরু করলে, কিন্তু বড় অদ্ভুত অভিজ্ঞতা দিয়ে। নার্স, তোমার সঙ্গে কথা আছে। মিসেস ম্যাসনকে একপাশে ডেকে নিয়ে কিছুক্ষণ কী সব বলল হোমস। শেষের কথা কটা কানে ভেসে এলো, ভয় নেই, শিগগিরই উৎকণ্ঠার অবসান ঘটবে তোমার। বাচ্চা নিয়ে বেরিয়ে গেল স্বল্প ঝাঁঝালো প্রকৃতির নার্স। ফিরে এসে হোমস বললে, মিসেস ম্যাসনকে আপনার কীরকম মনে হয়? মনটা ভালো, বাইরে থেকে বোঝা যায় না, ছেলেটাকে প্রাণ দিয়ে ভালোবাসে। জ্যাক কি বলে, পছন্দ হয় মিসেস ম্যাসনকে? মুখ কালো হয়ে গেল জ্যাকের, মাথা নাড়ল। অর্থাৎ পছন্দ নয় কাঠখোট্টা চেহারার মিসেস ম্যাসনকে। আদর করে বড় ছেলেকে কাছে টেনে নিয়ে ফার্গুসন বললে, জ্যাকের পছন্দ অপছন্দ বড় চুলচেরা, কপাল ভালো ওর পছন্দসই মানুষদের মধ্যে আমি একজন। বাবার বুকে মুখ গুঁজল জ্যাক। স্নেহ ভরে নিজেকে ছাড়িয়ে নিল ফার্গুসন। বললে, এখন যাও। দৌড়ে ঘরের বাইরে চলে গেল জ্যাক। পেছন থেকে গভীর স্নেহে চেয়ে রইল ফার্গুসন। চোখের আড়াল হতেই হোমসকে বললে, আপনাকে এই টানাপোড়েনের মধ্যে টেনে এনে কি ভুল করলাম? এত সূক্ষ্ম আর জটিল সমস্যায় আমাকে সহানুভূতি জানানো ছাড়া আর কি কিছু করতে পারবেন? সূক্ষ্ম তো বটেই, তবে জটিল নয়। কৌতুক হাসি হেসে বলল শার্লক। ধাপে ধাপে বুদ্ধির বিশ্লেষণ বেয়ে সমাধানে পৌঁছে গেছি বেকার স্ট্রিট থেকে বেরোনোর আগেই। এসেছি কেবল নিজের চোখে দেখে বাজিয়ে নেয়ার জন্য। বলি আঁকা কপালে হাত বুলিয়ে ভাঙা গলায় ফার্গুসন বললে, তাহলে আর আমাকে উদ্বেগের মধ্যে রাখছেন কেন? খুলে বলার আগে আমি ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে চাই। ওয়াটসন, উনি কি দেখা করতে পারবেন? পারবেন। তবে চলো, জট পরিষ্কার তাঁর সামনেই হোক। ভাঙা গলায় ফার্গুসন বললে, অসম্ভব, আমার মুখ দেখবে না ও। দেখবেন দেখবেন, নিশ্চয়ই দেখবেন। বলতে বলতে এক টুকরো কাগজে খসখস করে কি যেন লিখে আমার হাতে দিয়ে হোমস বললে, ওয়াটসন, তুমি তো ভদ্রমহিলার সঙ্গে দেখা করার অধিকার পেয়েছ, এই চিরকুটটা পৌঁছে দেবে। ওপরে গিয়ে দরজায় নক করতেই পাল্লা ফাঁক করল ডলোরেস। বাড়িয়ে দিলাম চিরকুটটা। একটু পরেই ভেতর থেকে ভেসে এলো বিস্ময় আর হর্ষভরা চিৎকার। ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে ডলোরেস বললেন, দেখা করবেন। ডেকে নিয়ে এলাম হোমস আর ফার্গুসনকে। ঘরে ঢুকেই শয্যায় উঠে বসা বউয়ের দিকে এগোতে গিয়েছিল ফার্গুসন, কিন্তু হাত তুলে ভদ্রমহিলা নিরস্ত্র করতেই ধপ করে বসে পড়ল আর্ম চেয়ারে। অভিবাদন সেরে নিয়ে হোমস বসল পাশের চেয়ারে। ফ্যাল ফ্যাল করে বিষম বিস্ময়ে হোমসের দিকে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। হোমস বললে, সবচেয়ে চটপট অপারেশনই সবচেয়ে কম ব্যথা দেয়, তাই ছোট্ট করে বলি, মিস্টার ফার্গুসন,
আপনার স্ত্রী রীতিমতো সাধ্বী, অত্যন্ত প্রেমময়ী এবং তার সঙ্গে খুবই জঘন্য ব্যবহার করা হয়েছে। আনন্দে চেঁচিয়ে উঠল ফার্গুসন। প্রমাণ করুন মশাই, আজীবন দাসখত লিখে দেব আপনাকে। প্রমাণ তো করবই, কিন্তু আপনাকে আহত করে। পরোয়া করি না, আমার স্ত্রী অপরাধিনী নন যদি প্রমাণ করতে পারেন সব আঘাত সয়ে যাব। বেশ, তাহলে শুনুন। বেকার স্ট্রিটের ঘরে বসে যখন রক্তপায়ী পিশাচের কাহিনী বলেছিলেন, আমি একদম বিশ্বাস করিনি। ওসব গালগল্পেই মানায়। অথচ আপনি স্পষ্ট দেখেছিলেন বাচ্চার খাটের পাশ থেকে রক্তমাখা ঠোঁটে উঠে দাঁড়াচ্ছেন আপনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ক্ষতচিহ্ন থেকে রক্ত পান করা ছাড়াও অন্য কারণে রক্ত টেনে নেওয়া যায়, এ ধারণাটা আপনার মাথায় এলো না কেন বলতে পারেন? বিষ টেনে বার করার জন্যে ইংলিশ ইতিহাসের এক রানী ক্ষতমুখে মুখ দিয়ে রক্ত শুষে বার করেননি। বিষ? দক্ষিণ আমেরিকার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে বাড়িময়, দেওয়ালে ঝোলানো অস্ত্রশস্ত্র দেখেই মন টেনেছিল ওই কারণেই। অন্য কোনো বিষও হতে পারত, কিন্তু আমার সহজাত প্রবৃত্তি মন থেকে বলে উঠল, বিষ এসেছে ওদের মধ্যেরই কোনো একটা থেকে। পাখিমারা পুঁচকে ধনুকটার পাশে ছোট্ট কিন্তু শূন্য তুনটা দেখেই বুঝলাম যা ভেবেছি তাই। তীর নেই, তার মানে কিউরারি বা ওই জাতীয় কোনো মারাত্মক শেকড়ের রসে তীরখানা ডুবিয়ে নিয়ে যদি বাচ্চাটাকে খোঁচা মারা হয়, সে বিষ মুখে দিয়ে টেনে সঙ্গে সঙ্গে বার করে না দিলে প্রাণে বাঁচানো যাবে না কিছুতেই। তারপর ধরুন স্প্যানিয়েল কুকুরটার রাতারাতি রোগ হওয়াটা। আগে অবশ্য কুকুরের কথা মাথায় আসেনি, দেখা মাত্র বুঝলাম ব্যাপারটা কি। তীরের খোঁচায় কাজ কীরকম হয় দেখার জন্য মহড়া দেওয়া দরকার। কুকুর বেচারার ওপর সেই এক্সপেরিমেন্ট করা হয়েছিল। দেখা গেল বিষের ক্ষমতা মোটেই নষ্ট হয়নি। আপনার স্ত্রী স্বচক্ষে দেখেছেন আপনার বড় ছেলে তার ছোট ভাইকে তীর দিয়ে খুঁচিয়ে পালাচ্ছে। মেরেছেন সেই কারণেই। কাহা তো কার সহ্য করা যায়। মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বিষ টেনে বার করে দিয়েছেন, কিন্তু আপনাকে জ্যাকের কুকীর্তি বলেননি, পাছে আপনার মন ভেঙে যায়। ভালোবাসা কতখানি গভীর হলে এতখানি গোপনীয়তা সম্ভব কল্পনা করতে পারেন? জ্যাকি? একটু আগেই তো দেখলাম ছোট ছেলেকে আপনার আদর করা দেখে নৃশংস ঘৃণা আর পাশবিক হিংসা ফুটে উঠেছে আপনার আদরের বড় ছেলের চোখে মুখে। জানলার শাসিতে দেখলাম জ্যাকের হিংসায় কালো, ঘৃণায় নিষ্ঠুর মুখের প্রতিবিম্ব। দেখে আমি অবাক হয়ে গেছি। এরকম জিঘাংসা কোনোদিন কারো মুখে এভাবে ফুটে উঠতে আমি কখনো দেখিনি। জ্যাকি? সহ্য করুন মিস্টার ফার্গুসন, সহ্য আপনাকে করতেই হবে। ভালোবাসা বিকৃত চেহারা নিলে এই পথেই চলে। সে ভালোবাসে নিজের মায়ের স্মৃতিকে, ভালোবাসে আপনাকে। সে জানে নিজের শরীরের দুর্বলতা কোথায়। ঠিক তার বিপরীত আপনার ছোট ছেলে, ফুটফুটে সুন্দর, যেন এক দেব শিশু। ঈর্ষার বিষে তাই অমানুষ হয়ে গেছে জ্যাকের মতো ছেলেও। গুড গড, এই যে বিশ্বাস করাও যায় না। ম্যাডাম, আমি কি মিথ্যে বলছি? এতক্ষণ বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে কাঁদছিলেন ভদ্রমহিলা, এবারে মুখ ফেরালেন স্বামীর পানে। এ কথা তোমাকে বলা যায় বব? আমি চেয়েছিলাম আমি নয় আর কেউ তোমাকে সব বলুক। এই ভদ্রলোকের সেই ক্ষমতা আছে, অলৌকিক ক্ষমতা। চিরকুটে লিখে পাঠালেন, তিনি সব জানেন, সমস্ত। চেয়ার ছেড়ে উঠতে উঠতে হোমস বললে, আমার প্রেসক্রিপশন যদি শোনেন তো জ্যাককে বছরখানেক সাগরে হাওয়া খাইয়ে আনুন। মিসেস ফার্গুসন, একটা ব্যাপার এখনো ধোঁয়াটে রয়ে গেল আমার কাছে। বাচ্চাটাকেই দুদিন ছেড়েছিলেন কোন সাহসে? মিসেস ম্যাসন সব জানে, আমি বলেছি। ঠিক ঠিক, আমিও তাই আজ করেছিলাম। ফার্গুসন দুহাত বাড়িয়ে কাঁপতে কাঁপতে বিছানার ধারে এসে দাঁড়িয়েছে দেখে ফিসফিস করে হোমস বললে,
ওহে ওয়াটসন, চলো এবার পালাই। ডলোরেসের এক হাত তুমি ধরো, আর একটা হাত আমি ধরছি। তিনজনে বাইরে আসতেই দরজা বন্ধ করে দিয়ে বললে, বাকিটা নিজেদের মধ্যেই মিটিয়ে নিক। যে চিঠি পাওয়ার পর কেসের সূত্রপাত, হোমস তার জবাব দিল এইভাবে। বেকার স্ট্রিট, 21 নভেম্বর। বিষয় ভ্যাম্পায়ার। মহাশয়, আপনার 19 তারিখের চিঠির জবাবে জানাচ্ছি, আপনাদের মক্কেল মিনসিং লেনের ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসনের সমস্যার একটা সন্তোষজনক সমাধান আমি করেছি। আপনার সুপারিশের জন্য ধন্যবাদ। আপনার বিশ্বস্ত শার্লক হোমস। আজ আমরা শুনলাম স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমসের গল্প দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।